হলো আমরা গত এক বছর ধরে বলবার চেষ্টা করছি মূলত আমাদের যা কিছু বলি রাজনৈতিক লড়াই এর প্রথমত হলো সাংস্কৃতিক লড়াই। আমরা জুলাইয়ের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক লড়াই করতে পারি নাই, দাঁড় করাতেও পারি নাই। তার প্রমাণ হলো এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে এই যে বিনম্র শ্রদ্ধা শুরু হলো, তো আমি অন্তত এরকম কয়েকজন আর্টিস্টকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বিনম্র শ্রদ্ধা জানালেন কোনো সমস্যা নাই। দেখেন আবারও বলি, ফিলোসফিক্যালি যেই লোকটা আগেও বিনম্র শ্রদ্ধা বলেছে কিন্তু গত 15 বছরে কোনো সুযোগ সুবিধা নেয় নাই, এখনো যদি সে বিনম্র শ্রদ্ধা বলে তার ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, সে বলতেই পারে। কিন্তু এই বিনম্র শ্রদ্ধা বলে যারা বলেছে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু পদ্মা সেতু দেখেছি, এই বলে 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 কোথায় মুক্তিযুদ্ধ কোথায় পদ্মা সেতু, তার ফলে কি হয়েছে পদ্মা সেতুকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একজন গিয়ে পদ্মা সেতুর উপরে একটা বাজে কমেন্ট করেছে অথবা খারাপ কথা বলেছে, ছাত্রলীগ পটুয়াখালীতে তার বাড়িঘর হামলা করে তার ঘর দুয়ার ভেঙে দিয়েছে। মানে এটা এমন মসজিদ এমন মন্দির। এই যে ন্যারেটিভ গুলো দেখেন যে গণহত্যা করে মানুষকে গুম করে খুন করে, মাঝে মধ্যে তার চেয়েও তার পক্ষে যে মত উৎপাদন করে দেয় ন্যারেটিভ নির্মাণ করে দেয় সে ভয়াবহ অপরাধী। কারণ কি, যে সরাসরি খুন করলো আপনি তাকে ধরতে পারবেন, তার ক্রিমিনাল অফেন্স আছে। কিন্তু এই হত্যা না, এটা করা যায়, জামাত হলে মেরে ফেলা যায়, বিএনপি হলে মেরে ফেলা যায়, বিশ্বজিৎ মানে যেভাবে হোক ফ্রেমিং করা যায়, সে হলো আরো ভয়াবহ অপরাধী, এর বিরুদ্ধে আমরা কোনো লড়াই করতে পারি না। তো এই জন্য আমাদের যে জায়গাটা আমরা বুঝি, আবার বিনম্র শ্রদ্ধা জানালেই যে তাকে জুতা মারা যায়, দুইটা ব্যাপার। বিনম্র শ্রদ্ধা জানাতে জুতা যারা মেরেছে এখানে তো আমরা কেউ যাই নাই, কিন্তু এই জুতো মারাকে অপোজ করার কিছু নাই। ব্যাপার হলো আপনি দেখেন বাংলাদেশে আসলে কিছু বিচার হইছে, এখন মুশকিলটা হইলো আপনি এই কথা বলবার আগেই কতক্ষণ মব কতক্ষণ এটা সেটা, এটা তো আছে, দেশে কি মব নাই? কিন্তু আমার প্রশ্ন হলো এই মব কি গত এক বছর শুরু হয়েছে? পকেট মারকে পিটাই মাইরে ফেলা, ভাই বলতেছিলেন বাড্ডায় যে ভদ্রমহিলা বাচ্চাকে আনতে গেছিলেন পিটাই মাইরে ফেলছে, মব লিঞ্চিং বলি মব জাস্টিস বলি, এইটা কি গত এক বছর ধরে বাংলাদেশে হচ্ছে? এক বছর ধরে শুরু হয়নি কিন্তু এক বছর ধরে বেড়েছে, পরিসংখ্যান আমি আপনাকে বলি, এটা পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা শুনেন আমি আপনাকে বলি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমি বাংলাদেশ স্টাডিজ পড়াই ইউনিভার্সিটিতে এবং রিসার্চ মেথোডোলজি পড়াই। রিসার্চ ইটসেলফ একটা সিস্টেমেটিক করাপশন। আপনি বলবেন কি বাংলাদেশে এখন আওয়ামী লীগের 40% ভোট আছে, আপনি স্যাম্পল সাইজ নেবেন গোপালগঞ্জ, স্যাম্পল সাইজ নেবেন গাজীপুর, স্যাম্পল সাইজ নেবেন কিশোরগঞ্জ আর ময়মনসিংহ, তাহলে তো ভোট আছে 80%। সুতরাং আপনার স্যাম্পল সাইজ কারা, আপনার ইন্টারভিউই কারা, আপনার এখানে বাংলাদেশের গবেষণাগুলো কি হয় এটা আমরা জানি। আপনি আগে কি করতে চান এইটা ক্লিয়ার করে তারপর আপনার ডাটা স্যাম্পল করবেন, স্যাম্পল সাইজ করবেন। আপনার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়ার কথা ছিল। একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বলেছে 5 লাখ মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভীষণ প্রজ্ঞা। এই ক্ষেত্রে আমি অবশ্যই দুটো দলকে অনেক বড় বারবার ক্রেডিট দিয়েছি, নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 জামাত ইসলামী। আমার উপজেলায় 3 দিন পুলিশ থানা থেকে বের হয় না, আমরা খাবার রান্না করে ভিতরে দিয়ে আসছি। এই ভূমিকাটা তারা অসাধারণ পালন করেছে। তো একটা যে গণ অভ্যুত্থানে গুলি মেরে আজকে ভাই বলছে, আজকে দেখেন আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে একজন ডাক্তার, নিউরোসায়েন্সে যারা চিকিৎসা নিতে গেছে এদের 167 জন আর খুলিই ছিল না। এইরকম ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আপনি বলেন কতজন আওয়ামী লীগ ছাত্রলীগ বা কয়জন হত্যা হয়েছে? মানে কোনো হত্যাই কাম্য না, কিন্তু রিঅ্যাকশনটা হওয়ার কথা কি ছিল? হয় নাই। এরকম চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে শহীদের তালিকাও হয়নি, না হয় নাই তো, এটা তো সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আজকে আমি ওয়েবসাইটে ঢুকে আমি শহীদদের তালিকা দেখতে পারতেছি না, কার পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হলো আমি দেখতে পারতেছি না। এটা তো সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এটা তো আমরা হাজারবার বলছি যে এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ডেটাবেজ করা যায় নাই যে আমি একটা পরিবারকে সাপোর্ট করতে চাই বিদেশ থেকে। দেখেন হাজারবার বলেছি এই সরকার যে একটা জুলাই ফাউন্ডেশন করেছিল, হাজার হাজার কোটি টাকা উঠতো, করতে পারে নাই। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি হচ্ছে যে ঢাকা 8 আসনের ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন? তাহলে আপনাকে ভোট দিলে কি এই যে এতক্ষণ ধরে যে আপনি বলেছেন শহীদের তালিকা হয়নি এগুলো হবে? প্রথমত হলো ঢাকা 8-এর এমপির কাজ না শহীদদের তালিকা করা। বাংলাদেশের মানুষকে আমরা যেটা বুঝাতে চাই এমপির কাজ কি আর স্থানীয় সরকারের কাজ কি। না আমি আপনার কাছে সেটা আমরা যেটা করতে চাই, আমি যেটা বলি এমপির ঠিক যেটুকুন কাজ এর বাইরে 1% ইন্টারফেয়ার করব না। শাহবাগে একটা বড় করে লাগাবো ইলেকশনের সময়, এলইডি বোর্ড পারি যাই পারি, যে এমপির আসলে কি কি কাজ। যেমন এমপির কাজ স্কুলে বরাদ্দ দেয়া না, এই এমপির কাজ গম চাল এগুলো ঠিক করে না, ব্রিজ ঠিক করে না, এইটা হলো প্রথম কথা। না ইন্টারফেয়ার সে করতে পারবে না। দ্বিতীয়ত এমপির অনুকূলে কয় টাকা আসে এটা কিন্তু জাতীয় তথ্য অধিকার বলে সবাই দেখতে পারার কথা, দেখে না। আমরা যেটা ম্যানিফেস্টো দিয়েছি, দেখেন ইলেকশন করলে উইন করব এইটা তো আর প্রথম কথা না। আমরা তরুণদের রাজনীতিকে সামনে নিতে চাই। এই রাজনীতিতে আমি আগামী 50 বছরও জিততে পারি, নাও জিততে পারি, কিন্তু আমরা নতুন একটা ধারা তৈরি করতে চাই যাতে তরুণদের রাজনীতি। আমি হাদির সাথে একমত। জুলাই স্পিরিটকে ধারণ করার শক্তিকে, এই প্রশ্ন আপনাকে ভোটে নির্ধারণ করতে হবে। কেননা আপনি খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ এবং তার যে 80-82টি দোকান
এই যে সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদ ইত্যাদি ইত্যাদি, যারা যে কোনো গণজাগরণের সময়, গণ অভ্যুত্থানের সময় জনগণের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করেছে, এই জুলাইতেও করেছে, এবং তারা শহীদ মিনার ইজারা নিয়েছিল, কার লাশ যাবে কার লাশ যাবে না, কি অপরাধ আপনি চিন্তা করেন। এবং এটি কিন্তু তারা একটা কালচারাল বাতাবরণে আপনার কাছে জাস্টিফাই করেছে। এই যে মেকি কালচারটা, এই যে কলকাতা কেন্দ্রিক, ভারতের প্রতি নতজানু, আওয়ামী লীগের প্রতি প্রশ্নহীন আনুগত্য, এই কালচারের বিপরীতে আমরা যদি সাংস্কৃতিক জাগরণটা জারি না রাখতে পারি এবং তৈরি না করতে পারি, তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থান, অগাস্ট অভ্যুত্থান কিন্তু আপনার কাছে আগামীতে আরো বেশি অসার, আরো বেশি ফাঁপা, এবং রাজনীতিবিদরা আপনি জানেন কি করতে পারে, আপনি নিজেই তার উদাহরণ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলেন। কাজেই রাজনীতিবিদদের হাতে কালচারাল জাগরণ ছাড়া জুলাই অভ্যুত্থান নিরাপদ না। আর যেই পক্ষটি এখন বাজারে রয়েছে পলাতক পক্ষের বাইরে, তাদের কালচারাল ধারণা এবং কালচারাল অস্তিত্ব অত্যন্ত দরিদ্র। তারা কালচার বলতে গুটিকয় অদ্ভুত মানুষকে বোঝে, তারা বাংলাদেশের পক্ষের একটি কালচার ধারণ করতে পারেনি। আপনি গত 12 মাসে খেয়াল করবেন, এবার অগাস্টে আমরা কি খেয়াল করলাম, এই যে বিনম্র শ্রদ্ধার কথা বলা হচ্ছে, দেখুন যার জেনুইন শ্রদ্ধা দেখানোর সুযোগ আছে তার শ্রদ্ধা দেখানোর অধিকারও আছে, কিন্তু অপরাধীরা যদি শ্রদ্ধার মুখোশ পরে আপনার কাছে আসে, এবং আমি কিছু মানুষকে দেখছি যারা অন্যকে উস্কানি দিচ্ছে, তার মানে তিনি শি ইজ পিকিং আপ দ্য ফাইট অর হি ইজ পিকিং আপ দ্য ফাইট, সেটা কিন্তু জনগণকে উস্কানি দেওয়া, এটা একটা অপরাধ। কাজেই দেখুন, বিনম্র শ্রদ্ধার পেছনে আপনার খোঁজ করতে হবে ওই লোকটিকে কারা মহামানব বানিয়েছিল, কারা 72-75 চাপিয়ে রেখেছিল, কারা শেখ হাসিনার 15 বছরের সুবিধা নিয়েছে, এবং কারা কালচারাল জাগরণের নামে বাংলাদেশকে একটি উপনিবেশিক কালচারে, ভারতের আধিপত্যের কালচারে পর্যবসিত করেছে। তারা কিন্তু এখনো শক্তিশালী। আমি আপনাকে বলি, আমি কিন্তু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নিয়ে খুব বেশি চিন্তিত না, আমি কালচারাল শক্তি আওয়ামী লীগ নিয়ে চিন্তিত, যারা 99 ভাগ কালচারাল প্রতিনিধিত্ব করে, 1 ভাগ মানুষ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে। 1 মিনিট সময় আছে, রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই। আশরাফ কাসার বলেছেন যে তিনি রাজনৈতিক আওয়ামী লীগ নিয়ে চিন্তিত না, কালচারাল আওয়ামী লীগের যে শক্তি সেটি নিয়ে তিনি চিন্তিত। 15ই আগস্ট 32 নম্বরে আমরা দেখেছি যে মুজিব ভক্তদের ঠেকাতে ছাত্র দল এবং বিএনপির নেতৃত্বে উদ্যোগ, এভাবে কি কালচারাল আওয়ামী লীগকে ঠেকানো যাবে বলে আপনার মনে হয়? প্রশ্নই ওঠে না। একটা বয়ানকে কাউন্টার করতে পাল্টা বয়ান তৈরি করতে হয়, এবং বয়ান বা কালচার একদিনে তৈরি হয় না, ধীরে 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 এটা মানুষের মননে মস্তিষ্কে কাজ করে। সো আপনি দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ এই কালচার বিল্ড করার জন্য কাজ করেছে, একদিনে কিন্তু আওয়ামী লীগের এই কালচারাল উইং তৈরি হয় নাই, দীর্ঘ সময়। এবং আওয়ামী লীগের কালচারাল উইং ইজ ভেরি স্ট্রং, এটা এক লেয়ার না, এটা অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার। এর একেবারে সবচেয়ে দূরের যে লেয়ারটা, সেটাও কিন্তু আপনার সারফেসড হতে অনেক সময় নেবে, কিন্তু সে কিন্তু কাজ করছে অনেক দূর থেকে আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করতে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এত বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50+, অন্য দলগুলো কেন তাদের কাউন্টার কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারলো না? কেন বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তকে আকৃষ্ট করতে পারলো না? এই ব্যর্থতা তো তাদের স্বীকার করতে হবে। সরকার যখন দেখলো যে এনসিপির ঝুড়িতে সব ডিম রাখলে বড়ই বিপদ, সরকার কখন বুঝতে পারলো? সরকার যখন দেখলো যে তারা কিছুই সামলাতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, মানুষের অসন্তোষ। দেখুন, আপনি আমি পত্রিকার পাতা খুলে যত না খবর পাই, সরকারের কাছে কিন্তু পত্রিকার পাতার খবরের সাথে সাথে গোয়েন্দা তথ্যও থাকে। সো সরকার জানে না, সরকার বুঝতে পারে না, কথাটি ভুল হবে। শেখ হাসিনার ব্যাপারে গোয়েন্দাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি ওনাকে খবর দেন নাই যে ওনার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে গিয়ে এখন এটা জনরোষে পরিণত হয়েছে, তখন গোয়েন্দারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে উনি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য পাত্তা দেয় না, বিশ্বাস করে না, উনি ভারতীয় গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে। সো এই যে গোয়েন্দা তথ্য, এটা কি সরকারের কাছে নাই? এখন কি তাহলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিলেন যে এখন তাদের সরকার বিএনপির দিকে একদম না। সরকার নিডস আ স্মুথ এক্সিট। এই যে চারদিকের অসন্তোষ সরকার সামলাতে পারছে না, সরকার কিন্তু বেরোতে হবে এই জায়গাটা থেকে, সরকারকে বেরোতে হবে, সরকার এই জায়গায় আটকে থাকলে হবে না। একটা নির্বাচন দেওয়ার পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন সেই সরকারের সঙ্গে, দলগুলোর সঙ্গে,
অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে যদি সরকারের এখন যারা আছেন তাদের একটা মোটা দাগের প্রফেশনাল রিলেশনশিপও না থাকে, একটা বিটার রিলেশনশিপ থাকে, সরকারের পক্ষে সুইচ করা, মানে যারা সরকার বলতে তো আমি বলছি যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের পক্ষে থাকাটা ডিফিকাল্ট হবে। সো এই সকল কিছু ভেবে সরকার যদি মনে করে যে না, কেবলমাত্র সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা অন্যান্য দলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি, আমি মনে করি যে এটা তো স্ট্র্যাটেজিক্যালি সরকার বলছেন যে সব ডিম বিএনপির ঝুড়িতে রাখছে সরকার। না, একদম আমি সেটা বলছি না, একদম আমি সেটা বলছি না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য, দুই তরফের জন্যই আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা, তাহলে ওয়াই নট। আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নাই। কারণ আপনি দেখুন, এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না, মানে পলিটিক্যাল পার্টি ব্যাকড গভর্নমেন্ট না, তাই না? সো এই সরকার আশা করছি ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না। সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না। সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন, সকল দলের সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, বাম দলগুলোর সঙ্গে, সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকলের দেশের জন্য মঙ্গল। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। একটা বিষয়ে রুমিন ফারহানা আপনার সাথে অনেকবার কথা হয়েছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছ থেকে, আমাকে কেন জানি এটা সবাই জিজ্ঞেস করে, এবং বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে, তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা, সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে, বিএনপি তো বহিষ্কার করছে। জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল, তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি, যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপির সম্পাদক, ডিআইজির বইনতে আমি খাবো না তো কেরা খাবো। তিনি এটাও বলেছেন যে ময়মনসিংহের মুক্তাগাছার ওসি তাকে 2 লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে। তিনি খুব ভালো মতো এবং তিনি বলেছেন যে আমাগো এখন সিজন চলতেছে, কার কতখানি খ্যাম আছে, খ্যাম থাকলে বহিষ্কার করো। পুলিশ যখন বিএনপির নেতাকে 2 লাখ টাকা দিয়ে বলেন যে তাদেরকে দেখে রাখার জন্য, তখন এই যে আপনার বক্তব্য যে পুলিশ আসলে সরকারের অধীনে এবং সরকার কেন অ্যারেস্ট করাচ্ছে না, সেই বক্তব্য সরকার, আচ্ছা এই যে রিপোর্টটা আসলো প্রথম আলোতে, গতকালকে এসেছে রিপোর্টটা প্রথম আলোতে, সরকার কি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে? করা দরকার ছিল না? আপনি বলেন। সেটা কি এই কারণে করতে পারেনি যে উনি প্রোটেকশন দিচ্ছে? ওনাকে তো দল বহিষ্কার করবে, ধরে নেওয়া যায় দল বহিষ্কার করবে, আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা 2 লাখ টাকা ওনাকে দিলেন, উনি কি এখনো বহিষ্কার হয়েছেন? যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে। আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা, ওনার বার্ডেন দল বিয়ার করবে, লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ। কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী 2 লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে, অন্তত তদন্ত করা। প্রথমে বরখাস্তের দরকার নাই, মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা, সেটা কি হয়েছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 1 2 হলো বিএনপি 4000-এর উপর বহিষ্কার করেছে, সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে খতিয়ে দেখতে হবে। এবং এই কাজ না করবার জন্য দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে, এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজির প্রশ্ন করছেন, একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে এর জবাব দিতে হচ্ছে, এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই। এমন যদি হতো যে আমি বালু মহল দখল করছি, পাথর দখল করছি, মাটি কাটার মধ্যে যুক্ত হয়েছি, চাঁদাবাজি করছি, তাহলে আপনার কথা জবাব দিতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাই আমি কিছুই করলাম না, আপনি জবাব দিতে হচ্ছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমার দল বলে না, বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে যে মাটি আর বালুর ব্যবসা করতেছে ঐক্যমতের ভিত্তিতে, সরকার কি করে? এই সরকার তো বিএনপির সরকার না, এই সরকার আওয়ামী লীগের সরকার না, জামাতের সরকার না, জাতীয় পার্টির সরকার না, এই সরকার তো একটা মানে কি বলবো, একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট। তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যবস্থা নেয় না কেন? আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটে কেন? না তো এই যে এনসিপির যে মুখগুলো আমরা দেখছি তারা তো আমাদের ভাই বন্ধু নিশ্চয়ই, কিন্তু এইটাই কি সারা দেশের শিক্ষার্থী? এখন আপা যখন বলছেন যে শিক্ষার্থীরা এলাকায় এলাকায় যে চাঁদাবাজি শুরু করেছে বা করেছে, এই শিক্ষার্থী কিন্তু ছাত্র দলও, ছাত্র শিবিরও, অপরাপর সকল ছাত্র সংগঠনই। কারণ আমরা যখন বলবার সময় বলছি যে এই সমালোচনাটা আমরাও করেছি প্রফেসর ইউনূস সাহেবের সাথে, শিক্ষার্থী হিসেবে শুধু আমাদের
এনসিপির কিছু ভাইয়েরা যখন দেখা করলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এতটুকুন ইনক্লুসিভ আপনারা হইতে পারলেন না কেন? আপনারা ছাত্র দলের একজন আর শিবিরের একজন, এদেরকে যদি ফোন করে নিয়ে যেতেন তাহলে তো জিনিসটা ইনক্লুসিভ হতো। ক্যাম্পাসে প্রথম যে বিতর্কটা ওঠে, হঠাৎ করে তারা গিয়ে তার সাথে দেখা করে, কিন্তু তাদেরকে না দেখে। তো তখন তারা আমাকে বলল যে আসলে এত কম সময় ছিল, আমরা রিচ করতে পারি না। আমি বলি এইসব বুঝাইলে হবে? মানে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি, শিবিরের সভাপতি সেক্রেটারি তো আর আমেরিকায় থাকে না, রাইট? তার হাতে পিক করা সম্ভব। এই কথাটা আমরা সবসময় বলেছি যে আদারিং না করা, যে এইটা ছাত্র জনতা। আদারিংটা কে করলো? আদারিংটা কি এনসিপি করলো নাকি এটি সরকার করলো? না, প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা স্বীকার করি আর না করি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র পর্যায়ের যে স্টেক নিয়ে নেয়া, এটা এনসিপি প্রধানত নিয়েছে। যেটা হয়েছে পরে, এখন তারা পারলো না কেন? এখন দেখেন, আমি দুটো কথা অলওয়েজ বলি, ভাইও যেটা বলেছে, বিএনপির হাজারটা সমালোচনা আছে, এই সমালোচনা দেখেই তারপরও সাথে বলি যে বিএনপিকে শতভাগ কর্নার করে ফেললে বাংলাদেশের সামনের লড়াইটা বন্ধ হয়ে যাবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ, এবং আপনি খেয়াল করেন এই যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে, এগুলো আমাদের প্রচুর তো সমালোচনা আছে, কিন্তু গত এক বছরে আওয়ামী লীগ ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল করেছে, এই মিছিলকে পিটিয়ে পুলিশে দিয়েছে কারা? জামাতও দেয় নাই, শিবিরও দেয় না, অথবা অন্য কেউ পারে নাই। কোথাও দেখবেন যুবদল দিচ্ছে বা ছাত্রদল দিচ্ছে। আবার এটাও তো সত্য, যুবদল ছাত্রদল পাথর মেরেও মানুষকে হত্যা করার সাথে জড়িত হচ্ছে। মানে প্যারালালি দুটোই সত্য। আমাদের যেটা কাজ ছিল সেটা হলো বিএনপিকে ওই সমালোচনার জায়গাটা রেখে তারপর তাকে ন্যূনতম কনফিডেন্সে রাখা। আমরা বরং অনেককে বলেছি যদি বিএনপি। জনাব হাদি, আপনি কি বিএনপিকে ন্যূনতম কনফিডেন্সে রেখেছেন? আমি কিন্তু আপনার সংবাদ সম্মেলন দেখেছি যেখানে আপনি খুবই কঠোরভাবে বিএনপির সমালোচনা করেছেন। আপনি বলেছেন 1 বছর আগে বিএনপি বিলাই ছিল, এখন বাঘ হয়ে গেছে। মিটফোর্টের ঘটনার পরে তো আপনারা খুবই কঠোরভাবে আপনারা সমালোচনা করেছেন এবং এটি নিয়ে অনেক কথা বলেছেন। এই ঘটনাটির পরে আমরা খুব নরম করেও আপনাদেরকে কোনো কথা বলতে দেখলাম না। প্রথম কথা হলো, যদি আমি আপনাকে বলি, মানে কিভাবে আপনারা ঠিক করেন যে কোন ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করবেন? আচ্ছা, আমরা যেভাবে ঠিক করি এটা হলো মিডিয়ায় যেটা সামনে আসে। আমরাই তো মিডিয়া এখন পর্যন্ত, আমি আপনাকে এখন পর্যন্ত বলি, আমার যেহেতু ফেসবুক আইডি নেই, আমি একটা পেজ দিয়ে চলতেছি। মেইন স্ট্রিম মিডিয়ায় এখন পর্যন্ত আমি সেরকম এটা দেখিই নাই। প্রথম আলো কি মেইন স্ট্রিম মিডিয়া? দেখেন, একটা ব্যাপার হলো, আপনি মিটফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে, এটাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গায়েব করে ফেলেছিল, 2 দিনও আসে নাই, কোনো মিডিয়া করতে পারে না, একটা দুইটা ছোট মিডিয়া ছাড়া। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা ফেলেছে। কিন্তু এটা আমার ব্যর্থতা হতে পারে, অজ্ঞতা হতে পারে, এইটা এখন পর্যন্ত আমার টাইমলাইনে আমি 2 থেকে 3 জায়গায়ও দেখি নাই। এর মানে কি এটা সিগনিফিকেন্ট না? অবশ্যই। আর আমাদেরকে যদি বলেন যে আমরা কোনো সিলেক্টিভ, আমরা ফোকাস, ধরেন এই দেশে অনেকগুলো ঘটনা ঘটে, আমাদের এক্সাক্ট ফোকাসটা কোন জায়গায়? আমরা এটা খুবই ক্লিয়ার, আমরা খুবই ফোকাসড। সেটা হলো সরাসরি জুলাই স্পিরিটের সাথে যেটা কানেক্টেড। দেখেন, ধরেন আমরা তো খুবই ছোট একটা গ্রুপ, আমরা কি চাইলেও দুনিয়ার সব ব্যাপারে কথা বলতে পারবো? আমরা যদি সেটা বলি, সেটাকে ওই জায়গায় রিচ করবে? সবার তো একটা জায়গা আছে। আপনারা কি তাহলে মানে পপুলিস্ট এক ধরনের, মানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো? আমি আপনাকে 10টা বলি অন্তত, যেটা আমরা কথা বলেছি, পরবর্তীতে কোনো না কোনো ভাবে সে জায়গা কাজে লেগেছে। এর একটাও পপুলিস্ট। আপনি যে বললেন যে জুলাই স্পিরিটের সঙ্গে, সরি আমি আপনাকে থামিয়েছি, মাফ চাচ্ছি, সেটি হচ্ছে যে জুলাই স্পিরিটের সঙ্গে যেগুলো সংযুক্ত, আপনি সেগুলোর আপনারা কথা বলেন, এরকম একটি কথা বললেন। মিটফোর্টের ঘটনাটি কিভাবে জুলাই স্পিরিটের সাথে? দেখেন, জুলাই স্পিরিটের সবথেকে বড় জায়গাটা কি? যে ইনসাফ। কারোর সাথে কোনো ধর্মের পরিচয়, কোনো বর্ণের পরিচয়, কোনো লিঙ্গের পরিচয়, তার সাথে ডিসক্রিমিনেশনটা করা যাবে না। তো একই অবস্থা যখন দেখেন, এই কিছুদিন আগে যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার শো ছিল, ভাই যেটা বলছিল, আপনি যেটা বলছিলেন, আমি তো পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে, এর মানে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। এখন মুশকিলটা হলো, আমাদেরকে যদি আপনারা এভাবে ধরতে চান যে আমরা কোনটা বলি কোনটা বলি না, আপনারা আমি বরং রিকোয়েস্ট করে রাখি, আপনি চাইলে আমি আপনার লিঙ্ক করে দিতে পারবো। গত 1 বছরে আমরা যেই পরিমাণ বিভিন্ন ইস্যুতে কথা বলবার চেষ্টা করেছি, মূলধারা মিডিয়া কদ্দূর এসেছে আমরা জানি না। আমি বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো গ্রুপ এতগুলো জনসম্পর্কিত বিষয়ে কথা বলতে পারে নাই। আর আনন্দের ব্যাপার হলো, আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে এর ম্যাক্সিমাম জিনিস জায়গা মতো রিচ করেছে। আমরা বিএনপির ক্ষেত্রে বলেছি, বিএনপি হাইকমান্ড আমলে নিয়েছে। সরকারের ব্যাপারে তো অনেকগুলো আছে, যেগুলোকে আমরা বারবার বলতে 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 একটা পর্যায়ে একটু একটু করে তারা অ্যাড্রেস করেছে। তো আমার যেটা আমি আপনাকে বলা, সেটা আপার একটা কথা আমি একটু কাইন্ডলি বলতে চাই, যে এই সরকারের যে ব্যর্থতা, মুশকিল হলো কি, মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র হয়ে বলতে হবে, বা সরকারের। আমি যেহেতু এনসিপিতেও নাই, সরকারেও নাই, তো আমি শুধু এটুকুন বলতে চাই, এই সরকারের যত ব্যর্থতা, এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর একটা আনন্দটা হয়েছে কি এখন, যে এই সরকারের একমাত্র ওই যে অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া এই সরকারকে আপনারা মনে করেন তৃণমূল পর্যন্ত ফাংশনাল?
আপনি নিজে তো বলছেন যে ওসি 2 লাখ টাকা কাউকে দিয়ে, কোথাও বিএনপি কে, কোথাও জামাতকে, অথবা কোথাও নতুন করে এনসিপি কে দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে। তো আমার যেটা ব্যাপার সেটা, এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে, বাংলাদেশের জনগণ তো দিয়েছেই। রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেপ্তার করে না। একটা বলি, সরকার কিন্তু গ্রেপ্তার করেছিল, এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি, কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে। এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি, তাহলে সরকার পারছে না কেন, ছেড়ে দিচ্ছে না কেন? এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিবেও, তাকে দিতে হবে, কারণ আমরা বলি ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার সে, প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে। এখন এরকম দুর্বলতম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই।